প্রার্থীর দেয়া ৬৩ আসনে ছাড় দেওয়ার কথা ভাবছে বিএনপি। আস্থা রাখতে চায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে সমঝোতার আলোচনা। বাড়তি ট্যারিফের অসন্তোষ নিরসনের চেষ্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সব পক্ষের সঙ্গে বসবেন উপদেষ্টা। ২১টি বেসরকারি অফডক মালিকদের সংগঠনকেও তলব। দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরে পড়ে আছে ১২,৫০০ মেট্রিক টন পণ্য। খোলা আকাশের নিচে রাখায় নষ্ট হচ্ছে পান, রাসায়নিক থাকায় বন্দরে নিরাপত্তার ঝুঁকি। এবং সুন্দরবনের ভারসাম্য রক্ষায় ২০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান। গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল। সংরক্ষিত থাকবে জীববৈচিত্র্য। সকালের সময় সঙ্গে আছে মেজবাহুল আলী। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান তিনি। দলীয় মনোনয়ন পেয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বুধবার বিকেল ৫:১৫টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। হঠাৎই মুখোশধারী দুর্বৃত্তের ছোড়া গুলি তার পায়ে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। পিছন থেকে এসে ফায়ার করছে সার্ভার বাবলুকে প্রথম, তারপরে এখানে ভাই আমরা সবাই প্রায় ৪-৫টা মানে ৫-৬ জনের এক এভারেজ গুলি চলেছে। এটা তো ফেসিস্ট যে দূষররা রয়ে গেছে এখনো রন্ধে রন্ধে, এরা নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে বিলম্বিত করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে। আগামীকাল থেকে আমরা কঠোর কর্মসূচি দিব, যাতে সন্ত্রাসীদেরকে সিসি ক্যামেরা দেখে যেখান থেকে সন্ত্রাসের যাত্রা শুরু করছে এই ঘটনা ঘটার জন্য সেই সিসি ক্যামেরা দেখে দেখে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। গুলিবিদ্ধ অবস্থায় এবার চিকিৎসাধীন অবস্থায় এখন মোটামুটি সংখ্যামুক্ত। এ হামলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা একটা অচল অবস্থা সৃষ্টি করতে চায়, বাংলাদেশে একটা অচল অবস্থায় সৃষ্টি করে তারা নির্বাচনকে ক্ষতি করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়। এগুলো হবে, ধৈর্যহীন হবেন না, শক্ত থাকবেন, মনোবল শক্ত থাকতে হবে, মনোবল কঠিন রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ৫ জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ। প্রার্থী না দেয়া ৬৩ আসনের মধ্যে যুগপৎ আন্দোলনে শরিকদেরই বেশিরভাগ আসন ছাড়ার কথা ভাবছে বিএনপি। দলটির শীর্ষ এক নেতা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা শেষে আসবে চূড়ান্ত ঘোষণা। এদিকে বিএনপির উপর আস্থা রাখতে চায় উল্লেখ করে শরিক দলগুলো বলছে, সপ্তাহখানেকের মধ্যে আসন সমঝোতার বিষয়ে আলাপ আলোচনা চূড়ান্ত হতে পারে। বিস্তারিত বাইবুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বগুড়া সাদ বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আর এতে বাড়তি চমক যুক্ত করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের সঙ্গীদের মূল্যায়ন করার লক্ষ্যে ৬৩ আসন ফাঁকা রেখেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী
সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোকে বিবেচনা করার কথা ভাবছে বিএনপি, যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 6-এ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বগুড়া 2 নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য বরাদ্দ রাখার কথা ভাবছে বিএনপি। এছাড়াও গণ অধিকার পরিষদ, গণফোরাম, এলডিপি, এনডিএম সহ বেশ কয়েকটি দলের জন্য আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে দলটির। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে দল। কিছু আসন অবশ্যই রাখা হয়েছে আমাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর জন্য, সেগুলো অ্যাডজাস্টমেন্ট হবে, এখনো আলোচনা চলছে। শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর্যন্ত ফাইনাল লিস্টটা বোঝা যাবে না। এদিকে সপ্তাহখানেক আগে থেকেই আসন সমঝোতার বিষয়ে প্রাথমিক আলাপ শুরু হয়েছে উল্লেখ করে খুব শিগগিরই তা চূড়ান্ত হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমার মনে হয় যে আমরা হয়তো 10-11 জন নিয়ে হয়তো আমরা আলোচনা করব, যে এক সপ্তাহের মধ্যে হয়তো ব্যাপারে আমরা মোটামুটি একটা বোঝাপড়ার জায়গাটা আমি আশা করি যে আমরা আসতে পারবো। বিএনপির দিক থেকে আমার মনে হয় যে তাদের আন্তরিকতা রয়েছে। আসন সমঝোতার বাইরেও কিছু জায়গায় আলাদা প্রার্থী রাখার আভাস দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমাদের দিক থেকে আমরা যে সমস্ত জায়গায় নির্বাচনের জন্য জরুরি মনে করি, সেই সব জায়গাগুলোতে আমরা আমাদের প্রস্তাব রাখবো। যতটুকু সমঝোতা সম্ভব সেখানে একটা হতে পারে, আবার কিছু কিছু জায়গায় ওপেন থাকতে পারে, অর্থাৎ সেখানে সব দলেরই প্রার্থিতা থাকবে। নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আসন বন্টনের দর কষাকষি চললেও মনোনয়ন জমা দেওয়ার আগেই দেয়া হবে চূড়ান্ত ঘোষণা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতা ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা। ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন তারা। বঞ্চিতদের সামাল দেওয়ার পাশাপাশি প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। বিএনপির সম্ভাব্য তালিকা ঘোষণার পর থেকেই ধানের শীষের প্রচারণা তুঙ্গে। দলীয় সিদ্ধান্তের চাপা উত্তেজনা শেষে পুরোদমে মাঠে প্রার্থীসহ নেতাকর্মীরা। এবার প্রার্থী তালিকায় নবীন প্রবীণের মিশেল। দলীয় নেতাদের এমন পূর্বাভাসের প্রতিফলন দেখা গেছে মনোনয়ন বিশ্লেষণে। সম্ভাব্য 236 প্রার্থীর মধ্যে এবার 85 জনই প্রথমবার লড়বেন নির্বাচনের মাঠে, যার অন্যতম স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত 10 নারী প্রার্থীর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় যোগ হয়েছে বাড়তি উচ্ছ্বাস। মনোনয়নে ঠাঁই পেয়েছেন গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যরা। দলের নেতাকর্মীরা বলছেন, ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করেছে বিএনপি। যাদেরকে মনোনয়ন দিয়েছে তারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে। আমরা যেমন কর্মী হিসাবে মানে দলের ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করতে চাই, সেম তারাও যদি আমাদের প্রতি কোনো কন্দল না করে। আগে থেকেই নির্বাচনী লড়াইয়ে থাকা বিএনপি প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষক। অভিজ্ঞতা, তারুণ্য, আর্থিক সক্ষমতা সবকিছু মিলায় তুলনামূলকভাবে ব্যবসায়ী তো যদি সেটা হয় ভালো। বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ, তারেক রহমানের অংশগ্রহণ এবং এর সাথে যারা দলের প্রবীণ নেতা এবং এর সাথে নতুনদের যুক্ত করে যেটি হয়েছে প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ ঘটেছে। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং জানিয়ে বিশ্লেষকের পরামর্শ, জয়ের জন্য বিএনপিকে মনোযোগ দিতে হবে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও নতুন ভোটারদের দিকে। তরুণদের মধ্যে পরিবর্তনটা উপলব্ধি করে তাদেরকে আকৃষ্ট করার মতো কর্মসূচি যুক্ত করতে হবে। পার্টির বিভিন্ন লেভেলের পলিসিগুলোকে তুলনামূলকভাবে আগে থেকে লিবারেল করেছে, এটারও একটা ফলাফল তারা পাবে। অঘোষিত 63টি সহ খুব শিগগিরই দল ও জোট মিলে 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার কথা জানিয়েছে বিএনপি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। খুলনার 6টি আসনের মধ্যে 5টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দিয়ে পুরনো ভারসাম্যে ফিরেছে দলটি। অন্যদিকে খুলনা 6 আসনে চমক হিসেবে উঠে এসেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। তাদের কণ্ঠে ঐক্য আর জয়ের প্রত্যয়ে এখন মুখ্য বার্তা। নিয়ামুল হোসেন কুচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। 2 দশকেরও বেশি সময় ধরে খুলনা বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সবশেষ 4 বছর ছিলেন না কোনো দলীয় পদে। তবে আগামী জাতীয় নির্বাচনে খুলনা 2 আসনে দলের আস্থা তার উপরেই। তার মনোনয়নে সমীকরণই বদলে যাচ্ছে খুলনা বিএনপির। দলের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যবদ্ধ বিএনপির প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। মনোনয়ন কেন্দ্রিক, দলের নেতৃত্ব কেন্দ্রিক যে 2টি প্রতিযোগিতা ছিল সেটি অবসান হয়ে গেছে মনোনয়ন দেওয়ার পরে। মনোনয়ন দেওয়ার পরে এখন প্রার্থী কেন্দ্রিক রাজনীতিকেই সাজাতে হবে। এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। খুলনা 4 আসনে গণসংযোগ ও সমাবেশ করেছেন আজিজুল বাড়ি হেলাল। নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে সবচেয়ে বড় চমক খুলনা 6 আসনের মনিরুল হাসান বাপ্পি। আলোচনার বাইরে থাকা এই তরুণ নেতা সম্প্রতি পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব। এর একদিনের মধ্যেই দলীয় মনোনয়নও পান তিনি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশ রক্ষা করা। আমরা বলেছি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই দেশ রক্ষার চ্যালেঞ্জকে বিএনপিকে নিতে হবে। সেই চ্যালেঞ্জটা যদি বিএনপিকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। পার্টি অনেক বিষয় নিয়ে চিন্তা করেছে। দল যখন চিন্তা করেছে যে আমাকে দিয়েই সবার মধ্যে একটা ঐক্য তৈরি করা সম্ভব, সেটাও কিন্তু দলের নমিনেশনের বিষয়ে একটা পয়েন্ট ছিল। আগামী দিন থেকে আমরা আরো ঐক্যবদ্ধভাবে সবাই ইনশাআল্লাহ নেমে যাব। খুলনা 3 আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা 5-এ আলী আসগর নবী মনোনয়ন পেয়েছেন। খুলনা 1 আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি প্রার্থীদের মনোনয়ন দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি দাঁড় করানোর আলোচনা চলছে বলে জানান এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি দলের নেতারা। গণভোট নিয়ে দেশের রাজনীতিতে অচলাবস্থা, ভিন্ন ভিন্ন মেরুতে দলগুলো। এ বিষয়ে সমঝোতায় আসতে সময় বেঁধে দিয়ে রাজনৈতিক দলগুলোর উপরই দায়িত্ব ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। গণভোট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে কাজ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে বুধবার গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনায় বসে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি রাজনৈতিক দল। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিতে বিএনপি মনোনয়ন দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। রাজনৈতিক অঙ্গনে বিভাজনের অভিযোগ তুলে নেতারা বলেন, বিএনপি জামাতের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি দাঁড় করাতেই এই আলোচনা। ভিন্ন মতকে যতটা ঐকমত্যে আনা যায় সেটাই সফলতা। দুটি নির্বাচন কোনোভাবে বাস্তবসম্মত নয়। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমরা আশাবাদী বাকি আরও দলগুলোর সাথে আমরা বসে আমরা একটি ন্যূনতম ঐকমত্যের জায়গায় এসে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারব। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বলে জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয়, সরকার বলে নিলেই হতো, কারণ এখানে বিবাদমান পক্ষ কিন্তু খুব বেশি না। পর্যায়ক্রমে বিএনপি এবং জামাতের সঙ্গেও আলোচনা হবে বলে জানায় গণতন্ত্র মঞ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 22 চিকিৎসকের বিপরীতে কর্মরত মাত্র 3 জন। স্বাস্থ্য সহকারীরাও দিচ্ছেন সেবা। চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ নিরসনে অবশেষে বৈঠকে বসতে যাচ্ছেন নৌ পরিবহন উপদেষ্টা। 10 নভেম্বর বন্দর ব্যবহারকারী সব পক্ষের সঙ্গে উপদেষ্টার বৈঠকের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানো 21টি বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগটাকে তলব করেছেন মন্ত্রণালয়। সাকোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো বাস্তবায়নের 1 মাসেরও কম সময়ের মধ্যে পর্যালোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। দীর্ঘ 39 বছর পর চট্টগ্রাম বন্দর ট্যারিফ বাড়ালো, তা ছিল নিয়মের চেয়ে অনেক বেশি। এমনকি অভিযোগ রয়েছে আলোচনা ছাড়াই বন্দরের একক সিদ্ধান্তে বেড়েছে এই ট্যারিফ। আই এম আ স্টেক হোল্ডার, আমার সাথে আপনি কথা বলেন, আপনি বলবেন আমাকে 20% মারতে হবে, আমি বলবো যে আপনাকে লজিক দিয়ে বোঝাবো যে আমি সাস্টেন করতে পারবো, আপনি 5 অথবা 10 বাড়ান, 2 ইয়ার্স পর আবার বাড়ান, দ্যাটস হাউ ইউ সাপোজ টু ডু ইট। প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র 12 পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করলো, প্রকৃত অর্থে বেড়েছে 41 থেকে 60%। ট্যারিফের অংশ হিসেবে গেট ভাড়া বেড়ে যাওয়ায় ধর্মঘট ডেকে এক প্রকার বন্দর অচল করে দিয়েছিল পরিবহন মালিক শ্রমিকেরা। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর আপত্তি ওঠায় ক্ষোভ প্রশমনে 10 নভেম্বর চট্টগ্রাম বন্দর ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবেন নৌ পরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি সেদিন বিকালে উনি স্টেক হোল্ডারদের সাথে একটা সভায় মিলিত হবেন, সেখানে পোর্ট চার্জেস, ট্যারিফ এ সকল বিষয়ে দিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন ডলারের সঙ্গে টাকার দরে তারতম্যের অভিযোগ এনে 3 বছরের ব্যবধানে 30 থেকে 62% ট্যারিফ বাড়িয়েছে 21টি বেসরকারি অফডক। অথচ ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে নির্ধারিত কমিটির সঙ্গে আলোচনার বিধান থাকলেও এখানে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় 9 নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিগ ডেকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যারা স্টেক হোল্ডার তারা মনে করছেন যে আমাদের এই ব্যয় বৃদ্ধিটা অনুমোদনহীন, তাই ওনারা নৌপরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আগামী 9 তারিখে একটা সভা ডেকেছেন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বছরে অন্তত 2.5 লাখ কোটি টাকার পণ্য ওঠানামা হয় চট্টগ্রাম বন্দরে। তা থেকে লাভ হচ্ছে 5,000 কোটি টাকার বেশি। আবার সেই পণ্য ওঠানামার মাধ্যমে 21টি অফডকের লাভ 1000 কোটি টাকা। তারপরও বন্দর এবং অফডকের বাড়তি ট্যারিফ নিয়ে অসন্তোষ রয়েছে ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীদের। বন্দর এবং অফডকগুলোর বাড়তি ট্যারিফ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে যেমন বিপর্যয়ের মুখে ফেলছে, তেমনি অনিশ্চিত করে তুলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এই অবস্থায় নৌ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বসার পাশাপাশি বিগ ডেকে মন্ত্রণালয়ে তলব করাই অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা। একটা LCL কন্টেনার হ্যান্ডেল করতে আগে আমাদের $292 বন্দরকে চার্জ দিতে হতো ডিসচার্জ করার ক্ষেত্রে। এখন সেই চার্জটা বেড়ে $1335 বা সামথিং, ভ্যাট সহ সেটা $1584, এবং এই চার্জটা ওশান ফ্রেট থেকে অনেক বেশি হয়ে গেছে। 1 মাস পিছিয়ে 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর এবং 1 সেপ্টেম্বর থেকে 21টি বেসরকারি অফডক নতুন ট্যারিফ সিস্টেম কার্যকর করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেনাপোল বন্দরে বছরের পর বছর পড়ে আছে 12,659 মেট্রিক টন পণ্য। খোলা আকাশের নিচে রাখায় নষ্ট হচ্ছে গুণগত মান, হচ্ছে চুরিও। এসব পণ্যের মধ্যে রয়েছে 3,250 মেট্রিক টন বিপজ্জনক রাসায়নিক। এতে জায়গা সংকটের পাশাপাশি তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকিও। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। 15 বছরের বেশি সময় ধরে বেনাপোল বন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অর্ধশতাধিক গাড়ি। 30 দিনের মধ্যে পণ্য খালাস না করলে নিলামে তোলার বিধান থাকলেও সেটি করেনি বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এমন নিলামের তালিকায় পণ্যের পরিমাণ 12,659 মেট্রিক টন। এর মধ্যে 3,250 মেট্রিক টন রয়েছে মেয়াদোত্তীর্ণ বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। এসব পণ্যের কারণে তৈরি হয়েছে জায়গা সংকট। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও রাসায়নিক পণ্য পরিত্যক্ত অবস্থায় থাকায় অগ্নি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। গত 10 বছরে বেনাপোল বন্দরে ছোট বড় 7টি অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা। এরপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই বন্দরের বিভিন্ন গোডাউনে ঝুঁকিপূর্ণ মালামাল কেমিক্যাল পড়ে থাকার আমাদের মালগুলো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আমাদের প্রত্যেক মাসে অনেক গাড়ি ঢোকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলে আমাদের গাড়ি লোড হয়, লোডের অনেক সমস্যা হয়। বেনাপোল বন্দর দিয়ে নিরাপদে বাণিজ্য পরিচালনার স্বার্থে ঝুঁকিপূর্ণ এসব পণ্য অপসারণ এবং রাসায়নিক ও কেমিক্যাল সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে C&F এজেন্টরা। এই সমস্ত পণ্যগুলো যাতে দ্রুত বন্দরের ওই সমস্ত শেড থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। বন্দরের জায়গা সংকুলন হচ্ছে না, একই সাথে
এটি সৌন্দর্য নষ্ট করছে, নিরাপত্তা বিঘ্ন করছে। এগুলো দ্রুত অকশনে দিয়ে আমাদের সরকার যেমন রাজস্ব আহরণ করবে, তেমন আমাদের নতুন বন্দরের জায়গাও সৃষ্টি হবে। বেনাপোল বন্দরে আমদানি পণ্যের ধারণ ক্ষমতা 55,000 মেট্রিক টন, কিন্তু এখানে সব সময় পণ্য থাকে 1 লাখ মেট্রিক টনের অধিক। সময় সংবাদ, বেনাপোল। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সকল স্থাপনায় ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ অমান্য করলে দেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিও। একই আদেশ জারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলেও। এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কেই জানেন না অনেকে। প্রকাশ্যে নয়, ধূমপান করা যাবে না পাবলিক প্লেসে। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশে ধূমপান নিষিদ্ধ না হলেও পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার বিধান আছে। কিন্তু হরহামেশা এই আইন ভাঙলেও যেন দেখার কেউ নেই। মাঝে মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান হুটহাট আদেশ জারি করে দায় সারার অভিযোগ আছে। গত 27 সেপ্টেম্বর এমনই এক আদেশ জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি, যেখানে বলা হয়েছে ডিএমপি সকল অফিস, থানা, ফাঁড়ি ও পুলিশ লাইন্সের প্রাঙ্গণ, অফিস কক্ষ, করিডোর, ওয়াশরুম, সিঁড়ি বা ভবনের অভ্যন্তরে ধূমপান করা যাবে না। বাহিনীর কর্মকর্তা কর্মচারী ছাড়াও অন্য কোনো ব্যক্তি ধূমপান করতে পারবে না। আদেশ অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে আদেশটি স্বাক্ষর করা ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রৌফের সাথে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার সাড়া মেলেনি। আদেশে সকল ইউনিট প্রধানদের নির্দেশনা স্ব ইউনিটে কার্যকরের নির্দেশ দেয়া থাকলেও অনেকে এখনো জানেন না এমন আদেশ। অনেকে আবার না জানলেও কমিশনার নির্দেশ দিয়েছে বলে মানতে হবে বলে জানান। সিগারেট কার আদেশ? এটা আমি দেখি না। এটা তো আমি তো পাই না। যেহেতু কমিশনার তার আদেশ দিয়েছেন, এটা আদেশ পালন হবে। পালন করবো না কেন? সরকারি আদেশ। যদিও আদেশ জারির পরও ডিএমপির বিভিন্ন স্থাপনাতে দেখা গেছে ধূমপানের দৃশ্য, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। ডিএমপির মুখপাত্র জানান, কোনো অস্বস্তি ছাড়া সুন্দর ও স্বাচ্ছন্দ্যে যাতে নগরবাসী সেবা নিতে পারে, সেজন্য এমন নির্দেশ দেয়া হয়েছে। সুন্দর এবং একটা স্বাচ্ছন্দ্যে মানুষ যেন সেবা নিতে আসতে পারে। পূর্ব থেকে প্রচলিত যে বিষয়টা, সেটা আসলে নতুন করে জাস্ট লিখিতভাবে বলা হয়েছে, সবাই যেন এই বিষয়ে সচেতন থাকে। একই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে প্রকাশ্যে ধূমপান করা যাবে না, অথচ আইনে পাবলিক প্লেসে নিষিদ্ধের কথা। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। আমরা যদি না খাই, তারপরে কিন্তু এটা আমাদের জন্য আর কি ক্ষতিকর। সিগারেট খাওয়ার যে একটা ব্যাপার, এটা তো একটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। যারা সিগারেট খায় তাদের জন্য একটা পরিবেশ তৈরি করা উচিত। শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পর অবশ্য হল প্রভোস্ট জানিয়েছেন, জরিমানা বা শাস্তির জন্য নয়, অধূমপায়ীদের সামনে ধূমপানে নিরুৎসাহিত করতেই এই নির্দেশনা। যারা অধূমপায়ী তাদের জন্য কোনো ধরনের প্রবলেম না হয়, আর যারা এটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হতে পারে তাদের রুমে, যদি রুমমেটদের কোনো প্রবলেম না হয়। এদিকে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার সভাপতি বলছেন, তামাক নিয়ন্ত্রণ আইন নিয়েও ধূম্রজাল আছে। এটাকে অনেকে পরিপূর্ণভাবে বুঝতে পারছেন না। প্রকাশ্যে নয়, পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। অনেকে বলে প্রকাশ্যে ধূমপান নিষেধ, এটা কিন্তু একটা রং কনসেপ্ট। প্রকাশ্যে ধূমপান নিষেধ কোনো আইনে লেখা নেই। যেটা আছে সেটা তো পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। এখন পাবলিক প্লেস কি? পাবলিক প্লেস হচ্ছে আপনার শপিং মল, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি। আদেশ জারি করে নয়, ধূমপায়ীদের সচেতনতাই পারে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করতে, বলছেন বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বাড়ার পর আবার কমেছে অক্টোবরে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর মাসিক প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। এ সময়ে খাদ্যে কমলেও বেড়েছে শিক্ষা ও চিকিৎসার মতো খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি। গেল 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত দেশের অর্থনীতি। গেল অর্থ বছরে গড় মূল্যস্ফীতি থেকেছে 10% ওপরে, যদিও চলতি অর্থ বছরে ওঠানামার মধ্যে তা রয়েছে 8% ঘরেই। ব্যয় সংকোচনমুখী বাংলাদেশের নানা উদ্যোগের পরও মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত হারে আসেনি। আইএমএফ এর এমন মন্তব্যের 3 দিন পর বুধবার মূল্যস্ফীতি কমার তথ্য দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস।
সংস্থাটির হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে 8.17%। গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.36%, আর গত বছর একই সময়ে এই হার ছিল 10.87%। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 7.08%। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল 7.64%। 2024 সালের একই সময়ে ছিল 12.66%। সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও অক্টোবরে আগের মাসের তুলনায় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 8.98% থেকে অক্টোবরে বেড়ে হয়েছে 9.13%। মূল্যস্ফীতি কমতির সঙ্গে সঙ্গে কমেছে মানুষের আয়ও। বিবিএস এর মজুরি সূচকে দেখা যাচ্ছে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 8.01%। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল 8.02%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 5 বছর 7 মাসেও শেষ হয়নি মোংলা বন্দর চ্যানেল ইনার বার ড্রেজিংয়ের কাজ। 3 ধাপে ব্যয় 198 কোটি 54 লাখ টাকা বেড়ে ঠেকেছে 992 কোটিতে, অথচ খনন হয়েছে মাত্র 73%। যদিও চলতি অর্থ বছরেই কাজ শেষ হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মোংলা বন্দরে ইনারবার চ্যানেলের বর্তমান গভীরতা 5.5 মিটারের কম। এতে জোয়ারের সুবিধা নিয়ে সর্বোচ্চ 7 থেকে 7.5 মিটার ড্রাফটের জাহাজ জেটিতে আসতে পারে। জেটিতে যেন সবসময় 9.5 থেকে 10 মিটার গভীরতার জাহাজ আসতে পারে, সেজন্য চ্যানেল ড্রেজিংয়ে ইনারবার নামে একটি প্রকল্প নেয় সরকার। 793 কোটি 72 লাখ 80 হাজার টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের উদ্বোধন হয় 2021 সালের 13 মার্চ। 10 এপ্রিল শুরু হয় ড্রেজিং। শেষ হওয়ার কথা ছিল পরের বছর 30 জুন। কিন্তু নদী পুনরায় ভরাট হওয়া ও বালু ডাম্পিংয়ের জায়গা না থাকায় 2022 সালের শেষের দিকে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর 3 দফায় প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় 992 কোটি 27 লাখ টাকায়। 2023 সালের এপ্রিলে আবার কাজ শুরু হলেও চলছে ধীর গতিতে। 21 সালে শুরু করে 22 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন 25 সাল এখনো পর্যন্ত ড্রেজিংটা শেষ হয় নাই। মেইনটেনেন্স ড্রেজিং চালু থাকলে মোংলা বন্দরের ব্যাপক সফলতা অর্জন করতে পারবে। জিডিপি এখান থেকেই অনেক সহায়তা করবে বাংলাদেশ সরকারকে। প্রকল্প পরিচালক জানান 5 বছর 7 মাসে কাজ শেষ করতে পেরেছেন মাত্র 73%। ড্রেজিং এর যে অতিরিক্ত সিলটেশনের বিষয় ছিল, সেই দুইটা বিষয়কে আমরা মিটিগেট করার জন্য আমাদের একটা কারিগরি কমিটি করা হয়। এখন আমরা যেভাবে প্রকল্পটা ডিজাইন করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা আশা করি যে গতিতে কাজ চলমান, তাতে আমরা 30 জুন 2026-এর ভিতর প্রকল্পটা শেষ করতে পারবো। কর্তৃপক্ষ বলছে প্রকল্প বাস্তবায়ন হলে মোংলা বন্দরে জাহাজে চলাচল 20% বাড়বে, যাতে বাড়বে রাজস্ব আদায়। প্রকল্পটি বাস্তবায়নের পর অতিরিক্ত 100 জাহাজ আসতে পারবে এবং এতে আমরা অনুমান করছি যে 241 কোটি টাকার মতন আমরা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবো। বন্দরের ইনারবার প্রকল্পে ড্রেজিংয়ের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান JHCC ও CCECC। সময় সংবাদ, মোংলা। রাজধানীর মোহাম্মদপুরের 34 নম্বর ওয়ার্ডে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মান নিয়ে উঠেছে প্রশ্ন। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কাজ কতটা টেকসই হবে এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঠিকাদারের কাছ থেকে নির্মাণ সামগ্রী ক্রয়ে প্রভাবশালীদের চাপের কথা উঠে এলেও অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। ইয়াকুব শিপনের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুব রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান ও হাশেম খান রোডে নির্মাণ কাজ চলছে কয়েক মাস ধরে। এখনও কাজ শেষ হতে অনেকটাই বাকি। তবে এরই মধ্যে নানা অভিযোগ আসতে শুরু করেছে স্থানীয়দের কাছ থেকে। এলাকাবাসীর অভিযোগ, চোখের সামনেই নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে রাস্তার জন্য খোয়া তৈরির কাজে। নির্মাণ কাজের অন্যান্য উপকরণের মান নিয়েও রয়েছে প্রশ্ন। 6 মাস যাবত এই ড্রেনগুলো খোলা, কত মানুষের অসুবিধা হচ্ছে। কাজ করে যে কিছু করছে, এখন তার কাজ কাম করে না, তো কাজ যা করা করে গেছে এদিকে আর আসে না। এরা তো সাপ লাগায় না, ওরা আগে থেকেই লাগায় না, ওরা এভাবে বলে যে অনেক মানুষ এখানে মানে অ্যাক্সিডেন্ট হইতো, যে এই দিন দুইটা গাড়ি পড়ছে। গোটা রাস্তাটাই মনে করেন যে এরকম আছে, কোনো কাজ কামাই করে না। আর এই যে কোনো সময় দেখেন যে রিক্সা উল্টা পড়ে, মোটরসাইকেল উল্টা পড়ে, মানুষ উল্টা পড়ে। ঠিকাদারের বয়ান থেকে উঠে এলো এমন উপকরণ ব্যবহারের পেছনের কারণ। নির্মাণ সামগ্রী ওইখানে লোকাল লোক ছাড়া সাপ্লাই দেওয়া যাচ্ছে না। ওরা গুলি করবে, মাইরা ফেলাইবে, বহু রকম জামিলে হচ্ছে। তারা ইচ্ছা করে যা ইচ্ছা তা দিচ্ছে, এইটা 1 নাম্বার। 2 নম্বরে হইলো তারা
জোরপূর্বক পার্টনার হইতে চাইতেছে। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বলছেন সবকিছুই হচ্ছে নিয়ম মেনে। এমআইসিতে বুয়েটে সব জায়গায় টেস্ট রেজাল্ট নিয়ে তারপরে কাজ করতে, এমনটি না আপনি এই জন্য বলতেছি কি আপনি এক্সক্লুসিভ বলবেন সেটা খন্ডা হবে না, আমি কাজ করি যেটা মানে ওকে আসছে এটা তো আপনাকে দিব না ভাই, আপনি একটা কমপ্লেন করবেন, সেই কমপ্লেন এগেইনস্টে আমরা জবাব দিব। আর অনিয়মের অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উত্তর সিটির প্রশাসকের। আমরা তো আমাদের সাধ্যমতো তৎপরতা করছি, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই, আমি আপনার মাধ্যমে শুনলাম, আমরা ত্বরিত একটা ব্যবস্থা নেব। রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অনিয়মের অভিযোগ অনেক পুরনো। তবে রাজনৈতিক পথ পরিবর্তনের পরও পরিস্থিতি না বদলানোয় হতাশ স্থানীয়রা। মোহাম্মদপুরের সাদেক খান রোড এটি, এই সড়কটি নির্মাণের কাজ দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু থেমে থেমে। এখনই এলাকাবাসী অভিযোগ তুলছেন এই সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী এবং কাজের মান নিয়ে। এলাকাবাসীর প্রত্যাশা সরকারি অর্থে হয় এসব উন্নয়ন কাজ যেন হয় টেকসই এবং মানসম্পন্ন, নতুবা এসব উন্নয়ন কাজগুলো থেকে যাবে শুধু কাগজে কলমেই, বাস্তবে নয়। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা আর টেকসই পর্যটন উন্নয়নে নেওয়া হয়েছে 20 বছর মেয়াদী ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান। সংশ্লিষ্টরা বলছেন এ পরিকল্পনা বাস্তবায়ন হলে স্থানীয়দের জীবিকা যেমন সুরক্ষিত হবে, তেমনি সংরক্ষিত থাকবে সুন্দরবনের জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। সবুজ গাছ, খালবিল আর বন্যপ্রাণীর সমাহার এ যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন মানেই শান্ত সুনিবিড় এক আশ্রয়। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাস, সুন্দরী গেওয়া সহ হাজারো প্রজাতির বনজ সম্পদের এ বন শুধু পর্যটন নয়, বাংলাদেশের পরিবেশ রক্ষারও প্রাকৃতিক ঢাল। তবে সংরক্ষিত বনাঞ্চলে ক্রমবর্ধমান পর্যটন চাপের কারণে সুন্দরবনের ভারসাম্য এখন হুমকিতে। একদিকে যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা, প্রাথমিক চিকিৎসার অভাব, প্রশিক্ষিত গাইডের সংকট আর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বিপন্ন হচ্ছে বনের ভারসাম্য। ট্যুরিজমের ক্ষেত্রেও যে সমস্ত ভেহিকেলগুলো আছে, জেলেরা যারা, তারা সবাই কিন্তু ওই পলিথিন প্লাস্টিকগুলো ফেললে যেটা হচ্ছে বৃক্ষ গজানোর সুযোগ, মানে ন্যাচারালি ওইটা হওয়ার সুযোগ থাকছে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে 20 বছর মেয়াদী সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান। এতে গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল, যাতে স্থানীয়দের বনজ সম্পদের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকা গড়ে ওঠে। এছাড়া তথ্য কেন্দ্র স্থাপন, ইকো গাইড প্রশিক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটক নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে। মহাপরিকল্পনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সুন্দরবনের যে একটি বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের আধার এবং এটার যে বিভিন্ন অর্থনৈতিক এবং বৈশ্বিক যে গুরুত্ব আছে, এই বিষয়গুলোকে সামনে তুলে ধরে সুন্দরবনের জীববৈচিত্র্যের সংরক্ষণটাকে আমরা আসলে ত্বরান্বিত করতে পারি। বন বিভাগ বলছে পরিকল্পনাটি বাস্তবায়ন হলে সুন্দরবনের পর্যটন আরও টেকসই হবে। আশা করি যে সুন্দরবন এবং এর উপরে পর্যটন যে নির্ভরতা, এগুলোকে সামাল দিতে এবং ম্যানেজ করতে সহায়ক হবে। প্রতি বছর গড়ে দেশি বিদেশি প্রায় 2 লাখ পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। 2 দশকের এই মহাপরিকল্পনা শুধু পর্যটন নয়, বরং প্রকৃতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের উন্নয়নে এক নতুন অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুন্দরবন হয়ে উঠবে টেকসই ইকোট্যুরিজমের এক অনন্য দৃষ্টান্ত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় কয়েক হাজার বিঘা ফসলি জমি। বিপাকে মেহেরপুরের 10টি গ্রামের কৃষক। কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতার কারণে কয়েক কোটি টাকার খাদ্যের যোগান বন্ধ হয়ে গেছে। বেনিয়ামিনের রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে এবার বর্ষায় টানা বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এতে অনেক ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মেহেরপুরে কয়েক হাজার বিঘা জমি পানিতে তলিয়ে গেছে। সিংহাটি, পাটকেলপোতা, শিমুলতলা, দরবেশপুর সহ প্রায় 10টি গ্রামের মাঠগুলোতে বন্ধ হয়ে গেছে ফসল উৎপাদন। অনেকটা বেকার অবস্থায় দিন পার করছে এ অঞ্চলের চাষিরা। খালের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশনের অভাবে অকেজো হয়ে পড়েছে 3 ফসলি এসব জমি। জলাবদ্ধতা নিরসন করতে না পারলে আর্থিক ক্ষতির শঙ্কা এলাকাবাসীর। 8 বিঘা মতো জমি আছে, সবই পানি নিচে। 3 ফসলি জমি এখন 1 ফসলও হচ্ছে। এইভাবে যদি ভারী বর্ষণ হতে থাকে তো অদূর ভবিষ্যতে
এই এলাকা ছেড়ে তারা অন্য জায়গায় পালাতে হবে। দ্রুতগামী আমাদের এই পানি নিষ্কাশন করার জন্য সরকারের বিশেষ অনুরোধ জানাচ্ছি। কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতার কারণে কয়েক কোটি টাকার খাদ্যের যোগান বন্ধ হয়ে গেছে, আর শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই বিষয়টা আমরা অবগত হওয়ার পরে ওই অঞ্চলের কৃষকদের নিয়ে আমরা এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা যদি সেই ব্যবস্থাটা করতে পারি তাহলে এখানে প্রায় 500 মেট্রিক টন আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা একটা পদক্ষেপ নেব অথবা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়গুলো অবহিত করব। মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় জলাবদ্ধ এই 10 গ্রামে প্রায় 20,000 পরিবারের বাস, যাদের সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। শীত সামনে রেখে খেজুরের রস সংগ্রহ এবং গুড় সংরক্ষণের জন্য মাটির ভাঁড় তৈরিতে একসময় জমজমাট থাকত গ্রাম বাংলার কুমার বাড়িগুলো। তবে মৃৎশিল্পে ব্যবহৃত সামগ্রীর দাম বৃদ্ধিসহ নানা কারণে এখন বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই পেশা। মাহফুজ মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। মৃৎশিল্পের জন্য প্রসিদ্ধ চুয়াডাঙ্গার জীবননগর। এখানকার কুমাররা অন্যান্য তৈজসপত্রের সঙ্গে তৈরি করেন মাটির ভাঁড়। শীতকালকে সামনে রেখে ভাঁড় তৈরির ব্যস্ততা বাড়ে মৃৎশিল্পীদের। জেলায় খেজুর গাছ রয়েছে 2.5 লাখের অধিক। এসব গাছ থেকে রস সংগ্রহ এবং তৈরি করা গুড় সংরক্ষণের জন্য প্রয়োজন হয় প্রায় 80,000 ভাঁড়। এছাড়া জেলার বাইরেও সরবরাহ করা হয় এসব ভাঁড়। আকার ও ধরন ভেদে প্রতিটি বিক্রি হয় 25 থেকে 35 টাকায়। মাটি এনে ভিজিয়ে কাদা করে মেশিন দিয়ে ছাইনে আমরা ভাঁড় বানাই। বাপ ঠাকুর দাদা করে গিয়েছে, আমরা করছি, কিন্তু এতে আমরা লাভবান হতে পারি, পেটের দায়িত্ব আমাদের করতে হয়। তবে মাটির কাজে ব্যবহৃত সামগ্রীর দাম বৃদ্ধি ও প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতা সহ নানা কারণে অনেকটাই বিলুপ্তির পথে মৃৎশিল্প। এরই মধ্যে কুমারদের একটি বড় অংশ পরিবর্তন করছেন পেশা। ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, বা কোনো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে উপজেলা প্রশাসন আন্তরিক আছে। জীবননগরে একসময় শত শত পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত থাকলেও এখন টিকে আছে মাত্র 21টি পরিবার। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নিউ ইয়র্ক শহরকে একটি নতুন যুগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে একটি সক্ষম ও সহানুভূতিশীল প্রশাসন গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে মামদানির জয়কে কটাক্ষ করে তাকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন নিউ ইয়র্ক শহরকে অর্থনৈতিক দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছেন ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি অলিগলিতে এখন মামদানির জয় জয়কার। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শহরকে নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সবার। জনগণকে আশার আলো দেখাচ্ছেন 34 বছর বয়সী এই মেয়র। কুইন্সের ফ্লাশিং মিডোজ পার্কে ইউনিস্ফিয়ারের সামনে দাঁড়িয়ে নতুন প্রশাসনিক দল গঠনের ঘোষণা দেন তিনি। বলেন তার প্রশাসন হবে সক্ষম ও সহানুভূতিশীল। ক্ষমতা গ্রহণের মাধ্যমে নিউ ইয়র্কবাসী একটি নতুন যুগের সাক্ষী হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কবাসীদের জীবনকে উন্নত করার কঠোর পরিশ্রমের এখনই শুরু। সামনের মাসগুলোতে আমি এবং আমার দল আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে সক্ষম একটি সিটি হল তৈরি করব। আমরা এমন একটি প্রশাসন গঠন করব যা সমান অংশে সক্ষম এবং সহানুভূতিশীল, যারা সৎ এবং লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীদের মতো কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। সিটি হলে আমার প্রথম দিনটা শেষ দিনের মতোই হবে, ব্যয় সংকট মোকাবেলায় মনোযোগী। এ সময় নতুন ট্রানজিশন টিমের সদস্যদের নামও ঘোষণা করেন মামদানি। এলানা লিওপোল্ডকে ট্রানজিশন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সঙ্গে যার কো চেয়ার হিসেবে লিনা খান, মারিয়া টরেস স্প্রিঙ্গার, গ্রেস বনিলা ও মেলানি হার্জগের নাম ঘোষণা করা হয়। পুরনো সমস্যার নতুন সমাধান খুঁজতে এই দল গঠন করা হচ্ছে বলে জানান মামদানি। কিন্তু মামদানির এই ঘোষণার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ামির এক অনুষ্ঠানে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন ডেমোক্রেটরা এবার নিউ ইয়র্কে এক কমিউনিস্টকে ক্ষমতায় বসিয়েছে। দাবি করেন তার প্রশাসন যখন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করছে, তখন ডেমোক্রেটরা দেশকে দিচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন। এদিকে শহরবাসী মামদানিকে নিয়ে আশাবাদী হলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। রাজনৈতিক বিশ্লেষক এরিক গ্যান্ডারের মতে মামদানির সামনে রয়েছে কঠিন বাস্তব। বলেন ভাড়া নিয়ন্ত্রণ, ফ্রি বাস সার্ভিস বা সর্বজনীন চাইল্ড কেয়ারের মতো সুযোগ সুবিধা বাস্তবায়ন করা নিউ ইয়র্কে সহজ নয়।
তবে জনগণের মন জয় করতে নতুন প্রজন্মের এই মেয়র অসাধারণ সাফল্য অর্জন করেছেন বলেও স্বীকার করেন তিনি। অনেকেই বলছেন মামদানি যদি তার নীতিমালা বাস্তবায়নে সফল হন তবে মার্কিন নগর রাজনীতিতে এটাই হবে নতুন ধারা, আর ব্যর্থ হলে সেটি রিপাবলিকানদের আগামী নির্বাচনী প্রচারণার জন্য হয়ে উঠবে বড় অস্ত্র। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কোনো সমস্যা নেই, বরং সুসম্পর্ক রয়েছে। আয়ারল্যান্ড সিরিজে তার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে চান মোহাম্মদ আশরাফুল। তিনি ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পদত্যাগ করেছেন সালাউদ্দিন, এমন খবরও ভিত্তিহীন বলে মনে করেন অ্যাশ। আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করে সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগ ইস্যুতে গরম ক্রিকেট পাড়া। নিশ্চয়ই মিরাজ, সাইফুদ্দিনরাও সে উত্তাপ টের পেয়েছেন। 11 নভেম্বর শুরু আয়ারল্যান্ড সিরিজ। ব্যাটিং নিয়ে ধুঁকতে থাকা দলের ব্যাটিং কোচের ভূমিকায় আসছে পরিবর্তন। এতদিন সালাউদ্দিন দেখভাল করতেন যে ডিপার্টমেন্ট, আইরিশদের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজে সেটার দায়িত্ব মোহাম্মদ আশরাফুলের কাঁধে। যদিও তিনি যোগ দেয়ায় অভিমানে সালাউদ্দিন রিজাইন করেছেন তা বিশ্বাস করেন না অ্যাশ। আমার সাথে কিন্তু বাংলাদেশের কোনো মানুষেরই খারাপ সম্পর্ক নাই, সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো। তো সালাউদ্দিন ভাইয়ের সাথে ওনার অনেক কিছু আমার সাথে মিলে। যেহেতু সালাউদ্দিন ভাই এই সিরিজটা থাকবে, আমি আশা করব ওনার কাছ থেকেও আমি অনেক কিছু নেওয়ার আছে। বোর্ড মিটিং এর পরেই আসলে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে আয়ারল্যান্ড সিরিজে আমি কাজ করতে যাচ্ছি। তারপর তো বুলবুল ভাইয়ের সাথে কথা হয়েছে। সালাউদ্দিন আশরাফুলকে পছন্দ করুন বা নাই করুন, রুবেল হোসেন যে করেন না সেটা নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আশরাফুলকে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে যুক্ত করা নিয়ে চরম সমালোচনা করেছেন তারা। যদিও গুরুদায়িত্ব কাঁধে নেয়ার আগে সেসবে কর্ণপাত করতে চান না সাবেক অধিনায়ক। ফেসবুকে দেখলাম, কিন্তু এটা আমি পজিটিভভাবেই নিচ্ছি। অবশ্যই আমার পাস্ট আছে, সেই পাস্টে আমি সবার কাছে মাফ চেয়েছি, স্বীকার করেছি, শাস্তি হয়েছে, আবার ফিরেও এসেছি। এক একজনের এক একটা মতামত থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো মতামত নাই। ব্যাটিংয়ে বিশেষ করে মিডল অর্ডারে এলোমেলো বাংলাদেশ দল। জাকের শামীমদের স্কিল আর সামর্থ্য নিয়ে ওঠে প্রশ্ন। তাদের সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন খেলবেন, অপোনেন্টের যারা ফাস্ট বোলার তারা কিন্তু অলরেডি 140-145 কিলোমিটারে বল করে। তাদের কিন্তু পাওয়ার হিটিং এর প্রয়োজন হয় না। ওইসব বলটা যদি আপনি বেশ স্ট্রং রেখে আপনি যদি জাস্ট টাইম করেন, তাহলে কিন্তু 4 বা 6 মারা সম্ভব। টেকনিকের সাথে সাথে এটা মেন্টালি কাজটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেখানে বল ওই জায়গায় খেলবো। তো এইসব বিষয় নিয়ে আসলে কাজ করার আছে। সিরিজের 2 টেস্টেই খেললে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার গৌরব অর্জন করবেন মুশফিকুর রহিম। মুশির বিশেষ মুহূর্তে ড্রেসিং রুমে থাকার ব্যাপারটা রোমাঞ্চিত করছে আশরাফুলকে। আমি খুবই লাকি মনে করছি। আপাতত এই সিরিজের জন্য হলেও দীর্ঘমেয়াদে জাতীয় দলের কোচিং প্যানেলে সার্ভিস দেওয়ার আশা মোহাম্মদ আশরাফুলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। হাতে সময় বেশি না থাকলেও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে এবারের বিপিএল। থাকবে উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কমে যাওয়ায় দেশি ক্রিকেটারদের সুযোগ দিতে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমতে পারে বলেও জানান তিনি। পরিকল্পনায় আছে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার ও ভালো মানের ধারাভাষ্যকার আনার। দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের 5 ফ্র্যাঞ্চাইজি। 11 প্রতিষ্ঠান থেকে আর্থিক ও স্বচ্ছতা বিবেচনায় দল সংখ্যা কমিয়ে নেওয়া হয়েছে 5 প্রতিষ্ঠানকে। বিসিবির পরিকল্পনা 19 ডিসেম্বর থেকে বিপিএল শুরু করার। হাতে আছে মাসখানেকের বেশি সময়। এর মাঝে কি কি চমকের পরিকল্পনা আছে বিসিবির? কনসার্ট কিংবা উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারেই বা কি ভাবছে বোর্ড? টাইম চিন্তা করেন, আমরা যদি 20 তারিখের মধ্যে শুরু করি, কয়টা দিন আছে? সো এখন এই সব কিছুই আমরা আমার ইমেজ বিল্ড আপ করতে হলে আমার প্রথম 2টা কাজ করতে হবে, যে আমরা পেমেন্টগুলি ঠিকমতো দিতে পারি, টিমগুলি ঠিকমতো চলে, আর ইন্টিগ্রিটি, যে আপনার স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং এসব কিছু না হয়। এই 2টার উপর আমরা জোর দিচ্ছি। এরা যখন 10 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টিটা দিয়ে দিবে, তখন আমি একদম ফিক্সড, আমার আর টেনশন থাকবে না আর কিছু নিয়ে। তখন ফিকচার বলেন, টাইম ফ্রেম বলেন, সব কিছু প্ল্যানিং করব আমরা। আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে
যে এই স্বল্প সময়ের মধ্যে যতটা বেস্ট বিপিএল করা। নানা কারণে এবার কমানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা আছে দেশি ক্রিকেটার সুযোগ পাওয়ার বিষয়েও, তাই পরিবর্তন আসতে পারে এবারের বাইলজে, সেই বিষয়টি নিয়েও ভাবছে বোর্ড। ক্রিকেট অপারেশনও ছিল, উনি জানেন যে আমরা সব কিছু চিন্তা করে আমাদের যে গভর্নিং কাউন্সিল আছে, এখানে ক্রিকেটাররা আছে, হ্যাঁ সবাই আছে, এটা সব চিন্তা করে টিমদের সাথে আলাপ করে আমরা একটা ডিসিশনে আসবো। আইসিসিতে কাজ করা আমিনুল ইসলাম বুলবুল চমক দেখাতে চান বিপিএল আয়োজনে। আগের বোর্ড সভাপতি সফল আয়োজন করতে চাইলেও বিপিএল এর গেল আসর নানা কারণে হয়েছে সমালোচিত, তাই প্রতিটি বিষয়ে নজরদারি আছে বোর্ড সভাপতির। আম্পায়ার থেকে কমেন্টেটর সবই আসবে বিশ্বমানের। আম্পায়ার বলেন এই বলেন, এরা আমরা চেষ্টা করব যে টপ নচ যারা একদম অ্যাভেলেবেল আছে তাদের হাইস্ট লেভেলে আনার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, বিদেশি আম্পায়ার তো সবসময় ছিল, এবারও আছে, হয়তো আরও ভালো আম্পায়ার আনার চেষ্টা করা। টিভি প্রোডাকশনটা নিবে, এটা তাদেরই দায়িত্ব, কিন্তু আমরাও মোটামুটি একটু যোগাযোগ করে রেখেছি, যাতে ওদের কাজটা আগিয়ে রেখেছি। আমরা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা চিন্তা করে আলাপ হয়েছিল, কিন্তু কারোর সাথে যোগাযোগ হয়নি। 8 নভেম্বরের মধ্যে ব্রডকাস্ট সহ সংশ্লিষ্ট বিষয়গুলো চূড়ান্ত করবে বিসিবি। আমাদের কাছে যখন তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রার্থী না দেয়ায় 63 আসনে ছাড় দেওয়ার কথা ভাবছে বিএনপি। আস্থা রাখতে চায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে সমঝোতার আলোচনা। এবং বাড়তি ট্যারিফের অসন্তোষ নিরসনের চেষ্টার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সব পক্ষের সঙ্গে বসবেন উপদেষ্টা। 21টি বেসরকারি অফডক মালিকদের সংগঠনেও তলব। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।